আপনারা জমি পেয়েছেন তো, হলো তো। এখন আমার নাতনিকে খেয়ে মেরে ফেলবে ওই অমানুষ হেসান ওকে। আপনারা জানতেন না কি খারাপ ওই কুকুরটা? তাহলে কেন রাজি হইলেন ওই নিকৃষ্ট চুক্তিতে? মোস্তফা সাহেব মাথা নিচু করে নেন। কী বা বলবেন, তার জন্যই তার ফুলের মতো নাতনির জীবন এক বিষাদ কলঙ্কে ছেয়ে গেল। কিছুক্ষণ পর মেহিনুরের জ্ঞান ফিরে। ধীরে ধীরে চোখ মেলে দেখে ইহসান তার পাশে বসে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহিনুর ধীরে উঠতে চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এহসান সাহায্য করার জন্য হাত বাড়ালে মেহিনুর তৎক্ষণাৎ চিৎকার করে বলে ওঠে, বলেছি না স্পর্শ করবেন না, দূরে থাকুন আমার থেকে। আমার আপনার প্রতি ঘেন্না হয়, ঘেন্না। এহসান মেহিনুরের কথা শুনেও ধৈর্য ধরে তাকে বিছানায় হেলান দিয়ে বসায়। মেহিনুরের ভেতরে তোলপাড় অনুভব করছে, তার অন্তর যেন জ্বলছে। নিজেকে সামলানোর জন্য বড় বড় শ্বাস নিতে শুরু করে। ঠিক তখন এহসান আজব এক প্রশ্ন ছুড়ে দেয় ওর দিকে। ওই ছেলে কি যেন নাম? ও হ্যাঁ, রায়ান। সে কে? মেহিনুর নির্ভর দৃষ্টিতে এহসানের দিকে তাকিয়ে ধীরে বলে, আমার স্বামী। এই উত্তর শুনে এহসানের ধৈর্য আর ধরে না। কোনো কথা না ভেবে ঠাস করে একটা চর বসিয়ে দেয় মেহিনুরের বাম গালে। অসুস্থ অবস্থায় এত জোরে চর মেহিনুর সহ্য করতে পারে না। চোখের সামনে দুনিয়া উল্টে যেতে শুরু করে। মনে হয় আজরাইল তার সামনে এসে দাঁড়িয়েছে। মগজ যেন গলে কানের বাইরে বেরিয়ে আসবে। এহসান তখন বজ্র কণ্ঠে চিৎকার করে বলে, তোর স্বামী আমি, তোর সব কিছু আমি। আর কোনোদিন তোর মুখে কোনো হারাম পুরুষের নাম শুনলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো, বেয়াদব নারী। মেহিনুর নিস্তেজ হয়ে পড়ে, মাথা বালিশে এলিয়ে দেয়। এত ভয়ঙ্কর চর হজম করা তো সহজ ব্যাপার নয়। এহসান মেহিনুরকে আর কিছু বলে না, কারণ সে ভালো করেই অনুভব করতে পারছে এই থাপ্পড় হজম করা মেহিনুরের পক্ষে অতি সহজ নয়। তাই উঠতে উঠতে বলে, থাপ্পড়টা ভালো করে হজম করে নিয়ে জোহরের নামাজটা পড়ে নিস। এহসান এমন আদেশ করে কক্ষ ত্যাগ করে। মেহিনুর এখনো আগের মতোই শুয়ে আছে। এহসান নিচে আসে। বর্তমানে কেউ বাড়িতে নেই। পুরুষ মানুষ, তার আব্বা একটা বিচার সভায় গেছেন, আর তার দুই ভাই, একজন ফ্যাক্টরির কাজ দেখতে গেছেন, অন্যজন অফিসে টাউনে। এহসান নিচে আসতেই হাসিব এসে বলে, ভাইজান, বাগানে আলতাফ হোসেন আয়সা বসে আছেন আপনার লাইগা। এহসান বলে, ও হ্যাঁ, এটা তো বলেছিলাম আসতে। আচ্ছা তাহলে তুই চা নাস্তা তৈরি করার জন্য বল, আমি যাচ্ছি। এহসান যায় বাগানে। বাগানে কয়েকটা সাদা স্যাটের চেয়ারের টেবিলে রাখা আছে মিটিংয়ের কথাবার্তা বলার জন্য। কারণ তালুকদার মঞ্জিলের নিয়মই বাইরে থেকে লোক আসবে, বাইরে বসে কথা বলে চলে যাবে। বাগানটা অনেক বড়, অনেক ফুলের গাছ ফলের গাছ রয়েছে। আর তা থাকবে না কেন? এই বাগানের যত্ন নেওয়ার জন্য 5 থেকে 7 জন লোক রাখা হয়েছে। এহসান যেতেই আলতাফ হোসেন বসা থেকে উঠে যান আর ওকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম সাহেব, কেমন আছেন? এহসান তার চেয়ারের সামনে বসতে বসতে বলে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। বসুন বসুন। বসার জন্য হাত দিয়ে ইশারা করে। আলতাফ হোসেন মুচকি হেসে বসেন আর ইতস্তত কণ্ঠে বলেন, আসলে আপনি যে প্রচারের কথা বলছিলেন নির্বাচনে, আমি শুদ্ধ বাংলা স্পষ্ট ভাষা খুব পছন্দ করি। আশা করি আপনি তা সম্পর্কে অবগত। এহসান ভ্রু নাচিয়ে বলে। এমন কথা শুনে আলতাফ হোসেন আরো ঘাবড়ে যান, কিন্তু নিজেকে যথাযথ শান্ত রেখে বলেন, একটু যদি ভেবে দেখতেন, কারণ এখন তো আর দেশে আগের মতো নেই, স্বৈরাচার সরকারও নেই। এহসান মৃদু হেসে বলে, তো কি হয়েছে? ওই মহিলা গেছে, সাথে কি দেশের রাজনীতিও নিয়ে গেছে? নেয়নি? নি তো। তাহলে আমি আর কোনো কথা শুনতে চাই না। নমিনেশন পেয়ে গেছি, তার মানে আমি এ শহরের মেয়র, বুঝলেন তো? আলতাফ হোসেন কাচুমাচু করতে করতে বলেন, সেটা বুঝেছি, কিন্তু সমস্যা এখানে নয়, সমস্যা তো রাতুল। সে তো আমাকে বারবার হুমকি দিচ্ছে প্রচার না করতে। এহসান যথেষ্ট শান্ত সুরে বলে, কাল অথবা পরশুর মধ্যে ওকে আমি তোলার ব্যবস্থা করছি। আপনি আপনার কাজে মনোযোগ দিন। আলতাফ হোসেন ভরকে গিয়ে বলেন, কোথায় এনে তুলবো? এহসান রুক্ষভাবে জবাব দেয়। দুনিয়া থেকে। আলতাফ হোসেন কাচুমাচু করে বলেন, কিন্তু ওনার আশেপাশে তো অনেক লোকজন থাকে, সবসময় নিরাপত্তার মধ্যে। এহসান তাচ্ছিলের হাসি দিয়ে বলে, কখনো দেখেছেন আপনি এই এহসান তালুকদারের শিকার মিস হতে? না। ইনশাল্লাহ তাহলে এটাও হবে না। এ বলে হাসিবকে ডাক দেয়। হাসিব, এদিকে আয় তো। হাসিব দৌড়ে এহসানের সামনে আসে আর বলে, জি ভাইজান বলেন। এহসান চেয়ার থেকে উঠে যেতে যেতে বলে, কাল দক্ষিণের মাঠের ফসলের যে টাকা নিয়ে এসেছিস তার থেকে ওনাকে 1 অথবা 2 দিয়ে দিস।
চা নাস্তা খাওয়ার জন্য। আর আলতাফ হোসেনের দিকে তাকিয়ে বলে, চা নাস্তা করে নিবেন সাহেব, আর কোনো ভুল যাতে না হয়। আসি, আসসালামু আলাইকুম। এ বলে এহসান বাগান থেকে চলে যায় আর হাসিফ আলতাফ হোসেনকে 2 লক্ষ টাকা দিয়ে বিদায় দেয়। এদিকে মেহিনুর অনেকক্ষণ পর ধীরে ধীরে উঠে অজু করে নামাজ পড়ে নেয়। এখনও সেই জায়নামাজেই বসে আছে আর নিজের অন্ধকারে তলিয়ে যাওয়া ভবিষ্যৎ নিয়ে ভাবছে। এহসান ঘরে এসে দেখে মেহিনুর জায়নামাজে বসে আছে। এটা দেখে কিছুটা শান্তি পেল মনে। মেহিনুরের মুখ দেখার জন্য মেহিনুরের সামনে যায়, কিন্তু তাও দেখতে পারছে না। মাথা নিচু করে বসে আছে এই বেয়াদব নারী। এহসান জানে ওর উপস্থিতি টের পেয়েই এমনটা করছে, তাই খুব রাগ হচ্ছে এর জন্য। এহসান জানে এটা অহেতুক রাগ, কিন্তু তাও কেন রাগ হচ্ছে। এহসান শান্ত সুরে ওকে ডাক দেয়। মেহিনুর। এমন আকস্মিকভাবে ডাক দেওয়ার কারণে মেহিনুরও মুখ তুলে ওর পানে তাকায়। ব্যাস, এই শেষ। এহসানের অন্তর মেহিনুরের এই অবুঝ চাহনি এহসানের বক্ষস্থল অব্দি গিয়ে গেঁথে যায়। নামাজ পড়ার জন্য পরনের ওড়না গোল করে মাথায় পেঁচিয়েছে, যার কারণে মেহিনুরের মায়াবী মুখখানা অতি সুন্দর লাগছে। এহসান নিজ মনে ভাবে, এই নারীর কত রূপ দেখবো আল্লাহ, তুমিই ভালো জানো। এখন তো পুরো কবুতরের বাচ্চা লাগছে। ইস, মনে হচ্ছে 2 গাল বরাবর কয়েকবার হাজারটা চুম্বন করতে। মেহিনুর মনে মনে ভাবছে। এই কুত্তাকে দেখে কেন জানি আমার অন্তর অব্দি বিষাদ হয়ে যায়। ফের চোখ নামিয়ে নেয় মেহিনুর। তখনই এহসান ওর অতি নিকটে এসে হাঁটু গেড়ে বসে। মেহিনুর এটা দেখে স্তব্ধ হয়ে যায়, কারণ এহসান ওর নিকট আসা মানে ওর আজরাইল ওর কাছে আসা। এতটা ভয়ঙ্করভাবে ভয় পায় এহসান কি মেহিনুর। এহসান ওর 2 গাল আলতো করে ধরে নিজের মুখের দিকে তাক করে। ভয়ে মেহিনুরের ঠোঁট অব্দি কাঁপছে। এহসান হেসে বলে, জানিস, তোকে এই রূপে একদম কবুতরের বাচ্চার মতো লাগছে। মেহিনুর ভয়ে ভয়ে বলে, আমায় ছাড়ুন, আমার কষ্ট হচ্ছে। এহসান তাচ্ছিলের হাসি দিয়ে বলে, এতটা যত্ন নিয়ে স্পর্শ করি, তাও তোর। এহসান হাত সরিয়ে নেয়। মেহিনুর মৃদু স্বরে বলে, কলঙ্কের ছোঁয়া যতই যত্নের হোক, তা হয় বিষাক্ত। এহসান দীর্ঘশ্বাস ফেলে উঠে যায়। কিছু না বলে কাপড় রাখার ঘরে যায়। তাকে অফিসে যেতে হবে। এটা দেখে মেহিনুর অবাক হয়ে যায়, কারণ এই একটি কক্ষের ভেতর কতগুলো কক্ষ সম্ভব। প্রথমত এই কক্ষটাই 2টি বড় বড় কক্ষে বিভক্ত। প্রথমে দরজা খুলে একটি কক্ষ, যেখানকার মাঝখানে রয়েছে রাজকীয় একখানা বড় সোফা, একটি রাজকীয় বইয়ের সেলফ যেখানে হাজারো বই রয়েছে, আর 2টি রাজকীয় ধরনের ক্যাবিনেট প্রথম কামরায়। তারপর একটি বড় দরজা যেখানে মখমলের পর্দা ঝুলানো। সেই দরজা অতিক্রম করলেই আরও একটি বড় কক্ষ, সেখানে রাজা বাদশাহদের মতো মখমলের কাপড়ের চাদর দিয়ে সাজানো রাজকীয় একটি বিশাল বিছানা। এখানেও রয়েছে রাজকীয় একখানা বড় সোফা। এই কক্ষে একটি বড় ব্যালকনিও রয়েছে, তবে মেহিনুর এখনো সেখানে যায়নি। এছাড়াও রয়েছে একটি বড় কালো টেবিল, যেখানে রাখা আছে অনেক কিছু, ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি। আরও রয়েছে কক্ষের দেয়ালে অনেক ছোট ছোট তাকের মতো শেলফ, যেখানে বিভিন্ন সংবর্ধনার প্রতীক, অ্যান্টিক জিনিসপত্র সুন্দর করে সাজানো। একটি মধ্যম আকারের রাজকীয় ওয়ার্ড্রপ রাখা আছে, যার উপরে রাখা কোরআন শরীফের 3টি খণ্ড ও একটি তসবিহ। ড্রয়ারে সম্ভবত জায়নামাজ রাখা, কারণ এখান থেকেই মেহিনুর জায়নামাজ নিয়েছে। বিছানার 2 পাশে রয়েছে সুন্দর 2টি ছোট টেবিল। এই কক্ষের ঝাড়বাতিগুলো অত্যন্ত দৃষ্টিনন্দন। আর বাকি রইল ওয়াশরুম। এক ওয়াশরুম 3 ভাগে বিভক্ত। একদিকে গোসলের জন্য থাই লাগানো, বেশ বড়সড় কক্ষের মতো, আর অন্যদিকে থাই দিয়ে আবৃত টয়লেট, আর মাঝখানে বড় একখানা বেসিন অজুর জন্য। ওয়াশরুমের পাশে একটি দরজা দেখে প্রথমে মনে হয়েছিল সেটিও ওয়াশরুম, কিন্তু এখন বুঝতে পেরেছি সেটি কাপড় রাখার কক্ষ। এই বাড়ির ভেতর এতটা সুন্দর, অথচ বাইরে থেকে পোড়ামাটির রং করে রাখা হয়েছে। দেখে মনে হয় কত বছরের পুরনো রাজবাড়ি। এটাও চিরসত্য, এটি রাজবাড়ি। তাদের পূর্বপুরুষদের মধ্যে কেউ একজন এই এলাকার রাজা ছিলেন। তার সবচেয়ে বড় মহলটি এরা পেয়েছে, আর ছোট মহলটি পেয়েছে মেহনুররা। এহসান তৈরি হয়ে বেরিয়ে আসে। মেহনুর ঘরের সৌন্দর্যের মধ্যে ডুবে আছে। তখনই হঠাৎ এহসানের কণ্ঠে ধ্যান ভাঙে মেহনুরের। দেখে নে, এখন থেকে এই মহলের রাজার রানী তুই। মেহনুর অবাক হয়ে এহসানের দিকে তাকায়, চোখে বিস্ময়। সারা জীবনে যতবার এহসানকে দেখেছে সবসময় এই পাঞ্জাবি পায়জামায় দেখা, ধবধবে সাদা কিংবা কখনো হালকা রঙের পোশাকে। কিন্তু আজ এহসান যেন অন্য এক রূপ ধারণ করেছে। কালো স্যুটকোট, চকচকে কালো জুতো, বা হাতের কবজিতে ঘড়ি, আর চুলগুলো যেন আলাদা যত্ন নিয়ে গুছিয়ে রাখা।
মেহিনুর কিছুক্ষণ স্তব্ধ। এমন করে আগে কখনো দেখেনি এহসানকে। স্বাভাবিক অবস্থায় তাকে সুদর্শন মনে হয়, কিন্তু আজকের এই নতুন রূপ যেন মেহিনুরের মনের কল্পনার সব প্রতিচ্ছবি ছাড়িয়ে গেছে। তবুও মেহিনুরের মনে প্রশ্ন জাগে, যাকে সে এত অপছন্দ করে তার কি সৌন্দর্য চোখে পড়ে? হয়তো নয়। তাই মেহিনুর তাচ্ছিলের সুরে বলে, কোনো পাপীর রানী আমি হতে চাই না। এহসান মৃদু হেসে বলে, রাজা পাপ, রানী নিষ্পাপ, এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে? কিছু বলে না মেহিনুর, শুধু ঘৃণা ভরে তাকিয়ে থাকে এহসানের পানে। এহসান তার ব্যাগ হাতে নিয়ে সালাম দিয়ে বেরিয়ে যায়। এহসান বেরিয়ে এসে আপন মনে বলে, বুকটা কেঁপে ওঠে যখন তোমার চোখের ঘৃণা আমাকে বিদ্ধ করে। এহসান চলে যাওয়ার খানিকক্ষণ পর এশা কক্ষে প্রবেশ করল, তার হাতে খাবারের একটি থালা। মেহিনুর এখনো এক জায়গায় স্থির হয়ে বসে আছে। এশাকে দেখে এক পলক তাকায়, তারপর দ্রুত মুখ ঘুরিয়ে নেয়। এশা ধীর পায়ে এগিয়ে এসে মেহিনুরের সামনে খাবারের থালাটি রাখে। মুখে এক ধরনের বিষণ্ণতা ঝুলেছিল। নরম গলায় বলে, খুব রাগ হচ্ছে তাই না আমার উপর? মেহিনুর ধীর চোখে তার দিকে তাকায়, ছলছল কণ্ঠে বলে, কি করব বল, তোর ভাইয়ের জন্য আমার জীবনটাই শেষ হয়ে গেল। এখন আমার কি করা উচিত তুই বল। ঈশা এক দীর্ঘশ্বাস ফেলে বলে, দেখ মেহু, আমিও জানি এই ব্যাপারটা খুব নোংরা, আমার নিজেরও ঘৃণা হয়, কিন্তু কি করব? আমার কিছুই করার নেই, কেউ আমার কথা শুনবে না। আর ভাইজান, সে তোকে কখনোই ছাড়বে না। আমার ভাইজান খুব বেশি বাজে একটা লোক। মেহিনুরের চোখে কান্নার ঢেউ উঠে, ফুপিয়ে ফুপিয়ে বলে, তোর ভাই একটা জানোয়ার, একটা পশু। সে আমার ভাইকে কুকুরের মতো মেরেছে, কি দোষ ছিল ওর? এ কথা বলে সে হাউমাউ করে কেঁদে ওঠে। ঈশা দ্রুত তার গাল বেয়ে গড়িয়ে পড়া অশ্রুগুলো মুছে দিয়ে বলে, আমি কি করব বল, কিছুই তো করার নেই আমার। যা হোক, এখন খেয়ে নে যান প্লিজ, ওষুধ তো খেতে হবে, তুই খুব অসুস্থ। ঈশা এক লোকমা ভাত মেহিনুরের মুখের সামনে ধরে। মেহিনুর গলা চেপে এক লোকমা গিলে ফেলে। এহসান যখন তার কোম্পানিতে নিজের কক্ষে প্রবেশ করলো, চোখে পড়ল টেবিল জুড়ে ফাইলের স্তূপ। গোটা অফিস যেন নীরব, কিন্তু কাজের চাপ তার মাথার উপর পাহাড় বয়ে ভর করেছে। সব চিন্তা সরিয়ে সে নিজের চেয়ারে বসলো, হাত বাড়িয়ে একটি ফাইল তুলে নিয়ে সই করতে শুরু করলো। কিন্তু কাজের মাঝে তার মন যেন কোথাও অন্য কোথাও ছুটে গেল। রাতুলের মুখ বারবার মনে পড়তে লাগলো, সেই প্রতিদ্বন্দ্বী, সেই শত্রু, যে এখন তার জীবনের বর্তমানে সবচেয়ে বড় বাধা। কিছুক্ষণ নিঃশব্দে বসে থাকে এহসান, তারপর গভীর চিন্তায় নিমগ্ন হয়ে টেবিলের উপর রাখা ফোনটি হাতে তুলে নেয়। এক মুহূর্ত দেরি না করে ফোন লাগায় একজন রাশিয়ান কন্ট্যাক্ট কিলারের কাছে। উদ্দেশ্য একটাই, রাতুলকে সরিয়ে দেওয়ার জন্য একজন কিংবদন্তি স্নাইপার হায়ার করা। কারণ রাতুল এখন সর্বদাই নিরাপত্তার চাদরে মোড়া, তাকে সামনে থেকে আঘাত করা অসম্ভব। ওকে দূর থেকে উড়াতে হবে। এহসান নিজের মনে ফিসফিস করে। রাশিয়ান কিলারের সঙ্গে আলাপের পর সে ঠিক করে একজন দক্ষ স্প্যানিশ স্নাইপারকে হায়ার করবে, এমন একজন যার এক শটেই সব কিছুর সমাপ্তি ঘটে। পরিকল্পনা অনুযায়ী এহসান তার কাজ সম্পন্ন করে। বুকের ভেতরটা হালকা লাগলেও চোখে এক অদ্ভুত অন্ধকার নেমে আসে। রাতুল, এবার তোর কাহিনী শেষ। নিজ মনে এহসান কঠিন স্বরে বলে ওঠে। মাগরিবের নামাজ পড়ে মেহিনুর জায়নামাজে বসেছিল, শান্ত পরিবেশে চোখ বন্ধ করে বসে আছে। কিন্তু হঠাৎ কক্ষে প্রবেশ করে এশা, আমেনা বেগম, এনিসা বেগম এবং আয়েশা বেগম। তাদের দেখে মেহিনুর চোখ খুলে অতঃপর তাড়াতাড়ি জায়নামাজ ছেড়ে দ্রুত দাঁড়িয়ে যায়। চোখে বিস্ময়ের ছাপ স্পষ্ট, ভরকে যাওয়ার কারণে। তাদের হাতে সাজানো 3টি থাল ছিল, মনে হচ্ছে এই একটি অদৃশ্য পরিকল্পনার সূচনা। তারা একে একে থালাগুলো বিছানায় রাখেন। মেহিনুর কিছু বলতে যাবে, তখনই ঈশা ওকে হাত টেনে বিছানায় বসিয়ে দেয়। মেহিনুর শ্বাস আটকে হতবাক হয়ে বলে, কি করছো তোমরা, এসব কি? তখনই আয়েশা বেগম ঠান্ডা কণ্ঠে বলেন, মেহনুর, আজ তোমার আর এহসানের বিয়ের 2 দিন হয়ে গেছে, অথচ তোমাদের সোহাগরাতের কোনো ব্যবস্থা করা হয়নি, তাই আজ সেই ব্যবস্থা করা হবে। মেহিনুর তার কথা শুনে ভয়ানকভাবে আটকে ওঠে। এক লাফে উঠে দাঁড়িয়ে বাজখাই কণ্ঠে বলে, কি সব বলছো তোমরা? উনি আমার চাচা হন, চাচা আমার। ওনার সাথে এমন কিছু কখনোই সম্ভব না। পাগল হয়ে গেছো তোমরা? আরে আমি কি মানুষ?
তোমরা আমাকে একটু তো নিস্তার দাও। ইনিসা বেগম ধীরে ধীরে মেহিনুরের হাত ধরে টেনে বিছানায় বসিয়ে দেন। তার মাথায় হাত বুলিয়ে বলেন, দেখ, এটা এই বংশের নিয়ম। এহসান এখন তোর স্বামী, তাকে তার প্রাপ্য মর্যাদা ও অধিকার দিতে হবে। মেহিনুর এমন উত্তর পেয়ে দাঁত চেপে বলে, আমি তো তাকে স্বামী হিসেবে মানি না, তাহলে এইসব বাজে রাতের কি দরকার? আয়শা বেগম শীতল সুরে বলেন, তুমি মানো বা না মানো, এটা চির সত্য। তুমি এখন এহসানের নস্থ, আর তার খুশি হওয়া তোমার দায়িত্ব। আমিনা বেগম সান্ত্বনার সুরে বলেন, মেহনুর, তুমি বুঝতে পারছো না, তুমি যদি এমন না করো হয়তো এহসান বড় কিছু করতে পারে। মেহিনুর সারা শরীরে একটা শূন্যতা অনুভব করে। তার মুখ থেকে একটিও শব্দ বের হয় না। এক অসহায়তা ভর করে। এই মুহূর্তে মন চাচ্ছে এক দৌড়ে বাড়ি চলে যেতে, গিয়ে নিজের আব্বার বুকে লুকিয়ে যেতে, কিন্তু সে জানে এমন কিছুই সম্ভব নয়। তার চারপাশে যেন শুধু অন্ধকার, অমানবিকতা। তাদের আচরণে কোনো মানবিক অনুভূতি আছে কি? তারা কি মেহিনুরের মন বোঝে? না বুঝে না। তারা যদি বুঝতো তবে কি এমন করতো? না, করতো না। এদিকে মেহিনুরকে স্তব্ধ হয়ে যেতে দেখে ঈশা হতাশ হয়ে ধীরে ধীরে একটা থালা থেকে মেহেদি বের করে এবং মেহিনুরের হাত নিজের হাতে নিয়ে কামিজের হাত গুটিয়ে লাগিয়ে দেয়। ঈশার ভিতরটাও তোলপাড় হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই তার। সে যে নিরুপায়। মেহিনুর ঈশার দিকে তাকায়, চোখে এক ধরনের নিঃশব্দ কষ্ট, কিন্তু আফসোস, নিজের কিছুই করার নেই। তার হাতে কিছু নেই, শুধু নিজের অস্তিত্বের প্রতি এক অদৃশ্য ঘৃণা জন্মাচ্ছে এখন। কারণ এহসান বলেছিল মেহিনুর তার এক পবিত্র অস্তিত্ব। আমেনা বেগম মেহিনুরের অন্য হাতে মেহেদি লাগিয়ে দেন। মেহিনুর শূন্য চোখে তাদের কাজ দেখে। এই বাস্তবতার সঙ্গে সে এক অদ্ভুত সম্পর্ক তৈরি করতে পারছে না সে। ইনিসা বেগম আর আয়েশা বেগম কক্ষ থেকে চলে যান, কারণ বাড়ির পুরুষদের চা নাস্তা তৈরি করে দিতে হবে। তখন এহসানও অফিস থেকে চলে এসেছে। সে যখন সিঁড়ি বেয়ে কক্ষে যেতে যাবে তখন ইনিসা বেগম বলেন, আব্বা, এখন কক্ষে যেও না, অন্য কক্ষে যাও। এহসান সবকিছু বুঝে যায়। মায়ের কথা মতো অন্য কক্ষে গিয়ে গোসল করে পাঞ্জাবি পায়জামা পরে বাগানে বসে জমি জমার হিসাব করতে থাকে বাপ ভাইদের সাথে। এশারের আজান শোনা যায়। মেহিনুরকে ঈশা ও আমিনা ধীর কণ্ঠে বলেন, যাও নামাজ পড়ে নাও হাত ধুয়ে। মেহিনুর কাঠের পুতুলের মতো নির্বিকারভাবে তাদের নির্দেশ অনুসরণ করে উজু করে এসে নামাজে দাঁড়িয়ে যায়। ঈশা তখন কিছু গোলাপ নিয়ে এসে পুরো কক্ষ সাজিয়ে নেয়। কয়েকটি মোমবাতি জ্বালিয়ে দেয়। ঘরটি এখন ফুলের ঘ্রাণে ভরপুর, মোমো করছে। অন্যদিকে মেহিনুর নামাজ শেষে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঈশা ও আমেনার দিকে। তার মনে প্রশ্ন আসে, তারা তো মেয়েই, তাহলে কিভাবে অন্য একটি মেয়ের ভিতরে অনুভূতি অনুভব করতে পারছে না? আর তাদের কি করার? এই তালুকদার মঞ্জিল তো পুরুষদের উপরে ওঠা সম্ভব নয়, তাই তারাও ওর মতোই নিরুপায়। মেহিনুর নিজের হাতের দিকে তাকায়। দুই হাতের মেহেদি দেখে তার মনটা বিষাদ হয়ে ওঠে। গাঢ় রঙের মেহেদিতে রাঙানো হাতগুলো দেখে মেহিনুর ভাবতে থাকে, আজ যদি এমনটা না হতো তাহলে খুশির সাথে আমিও মেহেদি পড়তাম। কাল তো আমার আকত ছিল রায়ানের সঙ্গে, কত স্বপ্ন ছিল, অথচ কিছুই হলো না। উল্টো আজ এমন একজনের জন্য মেহেদি পড়তে হচ্ছে যে আমার জীবনের সবচেয়ে ঘৃণিত পুরুষ, যে শুধু কলঙ্কের ছোঁয়া। মেহিনুরের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তার নিজের অস্তিত্বের প্রতি এক ধরনের ঘৃণা সৃষ্টি হচ্ছে। মেহিনুরের নামাজ শেষ দেখে ঈশা একটা প্লেটে খাবার নিয়ে আসে। তারপর মেহিনুরের সামনে বসে দুপুরের মতো তার সামনে 2 লোকমা খাবার ধরে। মেহিনুর ছলছল চোখে একবার মেহিনুরের নামাজ শেষ দেখে ঈশা একটা প্লেটে খাবার নিয়ে আসে। তারপর মেহিনুরের সামনে বসে দুপুরের মতো তার সামনে 2 লোকমা খাবার ধরে। মেহিনুর ছলছল চোখে একবার ঈশার দিকে তাকায়। তারপর নিঃশব্দে গুনে গুনে মাত্র 4 লোকমা ভাত খায়। তারপর আর মুখে নেয় না। ঈশা তাকে জোর করে কিছু খেতে বলে না, কারণ সে জানে মেহিনুরের ভিতরে কি চলছে। খাবার খাইয়ে মেহিনুরকে সাজিয়ে দেওয়ার জন্য সবাই প্রস্তুত হন। ঘরের পরিবেশটা যেন এক অদ্ভুত শান্তিতে ভরে উঠেছিল। ঈশা ও আমেনা মিলেই তন্ন তন্ন করে প্রস্তুতি নিচ্ছিল। অতঃপর সেই থালা থেকে একটা খয়েরি কালারের নেটের শাড়ি বের করে তাকে পরানো হয়। শাড়িটি গায়ের উপর কোমলভাবে বসে যায়, যেন তার শরীরের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও ফুটিয়ে তোলে। তারপর মেহিনুরের ঘন চুলগুলো ছেড়ে দেওয়া হয়, সেগুলোকে সুন্দর করে আঁচড়ানো হয়, যেন আকাশের নীলাভ দুলাল বাতাসের মতো গড়িয়ে গড়িয়ে আসে।
মেহিনুরকে যত্ন করে সাজানো হচ্ছিল। উদ্দেশ্য তাকে পরিপূর্ণরূপে তুলে ধরা। হালকা লিপস্টিক তার গোলাপি অধরে লাগানো হয়, সুন্দর করে কাজল দিয়ে দেওয়া হয় তার মায়াবী চোখে। সাজানো শেষে মেহিনুরকে আয়নার সামনে দাঁড় করানো হয়। আজ প্রথমবার জীবনে সাজল মেহিনুর। অনেক অবাক হয়ে আয়নার দিকে তাকিয়ে আছে। সারা জীবনে কখনো সে সাজেনি। সাজগোজ তার পছন্দ না। সে ভাবতো সাজতে হবে নিজের স্বামীর জন্য, তার হালাল পুরুষের জন্য, কিন্তু আজ তাকে এক পাপের জন্য সাজতে হচ্ছে। তার ভেতর থেকে এক ভয়ানক অশান্তি অনুভব হয়। নিজের নারীত্বের প্রতি এক অজানা ঘৃণা সৃষ্টি হচ্ছে আজ। তার দৃষ্টি আয়নায় তার নিজের শরীরের উপর স্থির। এটা কি আমি? মেহিনুর নিজেকে চিনতেই পারে না। আজ যে নারীত্ব তাকে গর্ব করা উচিত ছিল, আজ তা পরিণত হয়েছে এক অন্ধকার অধ্যায়ে। শাড়িটি এমনভাবে পরানো হয়েছিল পেটের কিছু অংশ স্পষ্ট দেখা যাচ্ছিল। মেহিনুর ভয়ে ভয়ে নিজের শরীরের দিকে তাকায়। বুকের ভিতরে এক তীব্র সংকোচ সৃষ্টি হয়। ভয়, ভয় আর ভয়, এই যেন এক অভিশাপের মতো তাকে গ্রাস করছে। তার দম বন্ধ হয়ে আসছে এটা ভেবে ভেবে যে কিছু সময় পরে এহসান তাকে স্পর্শ, তাকে ভোগ করবে। নিজের সর্বাঙ্গে ওই অপবিত্র হাতের স্পর্শ পাবে। নিজের অস্তিত্ব ওই পাপিষ্ট পুরুষের সাথে বিলীন হয়ে যাবে। চোখে পানি জমে আসে, কিন্তু এই মুহূর্তে যে কাঁদাও নিষেধ। তখনই মেহিনুরের কানে আমিনা বেগমের কথাটি আসতে থাকে। মেহনুর, খেয়াল রেখো এহসান যাতে তোমার উপর সন্তুষ্ট থাকে। তোমার স্বামীকে খুশি করার দায়িত্ব তোমার। এই কথা যেন মেহিনুরের ভেতর আরও একটি নতুন যন্ত্রণা সৃষ্টি করে। কেন তাকে এমন করতে বলা হচ্ছে? তার আত্মসম্মান, তার স্বাভাবিক সত্তা, সেটাই কেন এহসানের সন্তুষ্টির জন্য চলে যাচ্ছে? একে একে সবাই কক্ষ ত্যাগ করেন। মেহিনুর এক দীর্ঘশ্বাস নেয়। বুকের ভেতরে ভীষণ উত্তেজনা, বিষণ্ণতা আর ভয় একসঙ্গে ঘূর্ণায়মান হয়ে ওঠে। ধীর পায়ে ব্যালকনির দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। আজ যে সব শেষ হয়ে যাবে ওই পাপের হাতে। এহসান থমকে দাঁড়ায় ঘরের সামনে এসে, কিন্তু সাহস করে দরজা ঠেলে ভেতরে ঢোকার শক্তি পাচ্ছে না। বুকের ভেতর ধুকপুক করছে। শিরধারা দিয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে। কতটা ভয়ঙ্কর সুন্দর এই অনুভূতি! এমনটা তো কখনো হয়নি তার সঙ্গে। মেহিনুরের রূপ আজ হয়তো অন্য মাত্রায় পৌঁছে গেছে। তার সৌন্দর্যের গভীরতা শুধু আল্লাহই জানেন। এই নারী কতটা আবেদনময়ী হতে পারে বিনা সাজে, তা তো জানে এহসান। আর আজ সবাই মেহিনুরকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রেখেছে। কেমন দেখাবে সে? এহসান আর কল্পনা করতে পারছে না। হাজারো সংকোচ নিয়ে অবশেষে কক্ষে প্রবেশ করে সে। কলিজা ধরফর করছে। এতটা ধরফর তো 7-8 জন মানুষকে একসঙ্গে খুন করতেও করেনি। ভেতরে প্রবেশ করতেই এক মিষ্টি ঘ্রাণ নাকে আঘাত করে, যা ফুলের সুবাস। সারা কক্ষে অসংখ্য মোমবাতি জ্বলছে। আলোর ছটায় এক অপূর্ব দৃশ্য সৃষ্টি হয়েছে। আল্লাহর হুকুমেই যেন এই সৌন্দর্য। এহসান ধীরে ধীরে সামনে এগোয়, কিন্তু পা যেন ভারী হয়ে এসেছে, সামান্য কাঁপছে। বুক ভরা শ্বাস নিয়ে দরজার পর্দা সরিয়ে পা রাখে সে আসল কক্ষে, যেখানে তার রানী অপেক্ষা করছে। মেঝেতে পা রাখতেই সামনে তাকায়। বুকের ভেতর ধক করে ওঠে। সামনে দাঁড়িয়ে আছে তার মায়াবতী। অন্যদিকে তাকিয়ে মেহিনুর পিছন ফিরে আছে, পরনে খয়েরি রঙের শাড়ি। পাতলা শাড়ির আড়ালে ধবধবে সাদা শরীরের অবয়ব ফুটে উঠেছে আবছাভাবে। তার হাঁটুর নিচ পর্যন্ত নেমে আসা এলোমেলো চুল এক অনন্য আকর্ষণ তৈরি করেছে। আহা, এতেই যেন এহসানের হৃদয় গলে যাচ্ছে। অজান্তেই হাত পা কাঁপছে তার। ধীরে ধীরে আপন নারীর দিকে এগিয়ে যায় সে। মেহিনুর তখন আকাশের দিকে তাকিয়েছিল। এহসানের উপস্থিতি টের পেয়ে ধীরে ধীরে ফিরে তাকায়। সেই দৃষ্টি, এহসান স্তব্ধ হয়ে যায়। সেই গোলাপি ঠোঁট সামান্য লিপস্টিকের ছোঁয়ায় আরো মোহময় হয়ে উঠেছে। আর সেই আঁখি জোড়া, সেই মারাত্মক আঁখি, যার গভীরতায় একবার হারিয়ে গেলে আর ফিরে আসার উপায় থাকে না। তার মধ্যে কাজল টেনে দেওয়া হয়েছে। এতে আরো ভয়ঙ্কর সুন্দর হয়ে উঠেছে এই আঁখি। মনে হচ্ছে এই দুই আঁখিতেই ডুবে যেতে। শাড়ির পাতলা আঁচল শরীরের অবয়ব স্পষ্ট করে তুললেও তার দৃষ্টি সেখানে ঠিকেনি। সে আটকে গেছে ওই ভয়ঙ্কর সুন্দর আঁখি জোড়ায়। মেহিনুরও অনুভব করে এহসানের তীব্র চাহনি। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকার পর আচমকা হেসে বলে, তাকিয়েছেন যে, ভোগ করবেন না? এহসান চমকে উঠে। কি বললো এমি?
তার কণ্ঠের ভারী আবরণ মুহূর্তেই ভেঙে পড়ে। তার চমকে ওঠার প্রতিক্রিয়া দেখে মেহিনুর আরও বিস্মিত হয়। তারপর ক্ষোভে অভিমানে নিজের শাড়ির আঁচল একটানে ফেলে দিয়ে চিৎকার করে বলে, নিন, ভোগ করে নিন, এখানেই কিচ্ছা শেষ করুন। আপনার বাড়ির মহিলারা বলেছেন যেন আপনাকে খুশি করি, তাই বিলিয়ে দিলাম নিজেকে। নিজের নারীত্বকে এবার নিশ্চয়ই খুশি, তাই না? শব্দগুলো ছুরির মতো বিদ্ধে থাকে এহসানের বুকে। সে কিছু বলে না, দীর্ঘশ্বাস ফেলে হাত বাড়িয়ে পড়ে থাকা শাড়ির আঁচল টেনে তোলে। মেহিনুরের তীব্র ঝাপটা এতটাই শক্ত ছিল যে আঁচলের সাথে ব্লাউজের কিছু অংশ কাঁধ থেকে সরে গেছে, উন্মুক্ত হয়েছে। এতে তার ভেতরের অনাবৃত অংশ। কিন্তু এহসান, সে কেবল ধীরে ধীরে মেহিনুরের কাঁধের ব্লাউজটা ঠিক করে দেয়। পরে থাকা অর্ধেক আঁচলখানা হাতে তুলে নেয়, পরম হাতে গুছিয়ে দিতে দিতে বলে, নারী ভোগবিলাসের জন্য নয়, নারী ভালোবাসার জন্য হয়। নারীকে ভোগ করতে হয় না, ভালোবাসতে হয়। নারী ফুলের মতো একটু অযত্ন হলেই ঝরে যায়, তাই নারীকে যত্নে রাখতে হয়। মেহিনুর থমকে যায়, বাক্যহীন হয়ে যায়। সেই প্রথম সে এই পুরুষকে ভয় পেতে ভুলে গেল। এই পুরুষ তো ভয়ঙ্কর নয়, বরং এক বিস্ময়। মেহিনুর হতবাক, এহসানের চোখের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ, যেন বুঝে নিতে চাইছে এই মানুষটা সত্যি এমন, নাকি নিছক কিছু ভালো লাগার শব্দ ছুড়ে দিয়ে তাকে একরকম আশ্বস্ত করছে। তারপর ধীরে ধীরে হাসল মেহিনুর, বিষাদ মেশানো এক করুণ হাসি। ভালোবাসেন আপনি? ভালোবাসেন নারীদের? এহসান কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর শান্ত গলায় বলল, হ্যাঁ, ভালোবাসি। নারীরা আল্লাহর দয়া, ওদের মর্যাদা দিতে হয়, না হলে মানুষ হওয়া বৃথা। মেহিনুর চোখ নামিয়ে নিল। মনে হলো দীর্ঘদিনে জমে থাকা ক্লান্তি তার শরীর থেকে ধীরে ধীরে গলে পড়ছে। এহসান ধীরে ধীরে হাত বাড়িয়ে দেয় মেহিনুরের অর্ধ উন্মুক্ত কোমরে। এহসানের হাত নিজের উন্মুক্ত কোমরে স্পর্শ করতেই মেহিনুর ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে। প্রথম পুরুষালী স্পর্শ পেল, কাপারি কথা। মেহিনুর মুহূর্তেই অবশ হয়ে যাচ্ছে, বুকের ভেতর শ্বাস আটকে আসছে, তার গলা শুকিয়ে যাচ্ছে, হাত পা কেমন যেন অসাড় হয়ে পড়ছে। এহসানের হাত শক্ত হয়ে আসে, কোমরের চারপাশে তার উষ্ণতা টের পেয়ে মেহিনুর ছটফট করে ওঠে। নিজের দুই হাত দিয়ে এহসানের কবজি শক্ত করে খামচে ধরে ফেলে, তারপর কাপা কাপা কণ্ঠে বলে, ছুবেন না, কষ্ট হচ্ছে, দম বন্ধ লাগছে, শরীর অবশ হয়ে আসছে। এহসান তার চোখের দিকে তাকায়, তারপর কিছু না বলে এক ঝটকায় মেহিনুরকে পাজাকুলা করে তুলে নেয়। মেহিনুরের হৃৎপিণ্ড মুহূর্তেই কানের কাছে এসে দাঁড়ায়। সে এতটাই ভয় পেয়ে যায় যে আঁচলে মুখ ঢেকে ফেলে, শ্বাস আটকে আসে। এহসান মৃদু হেসে ফিসফিস করে বলে, প্রথম পুরুষালী স্পর্শে সব নারীরাই এমন অবশ হয়ে যায়। তবে চিন্তা করিস না, অল্প কিছুদিনের মধ্যে অভ্যেস হয়ে যাবে। মেহিনুর ভেবেছিল এহসান হয়তো তাকে বিছানায় নিয়ে যাবে, কিন্তু তার ধারণা ছিল ভুল। এহসান তাকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে। এতে আরও বেশি মেহিনুর ভয় পেয়ে যায়, কারণ এই পুরুষ ভয়ঙ্কর পুরুষ। আল্লাহ ছাড়া আর কেউ জানে না কখন কি করবে, যা ইচ্ছে হয় তাই করে এই এহসান। এহসান মেহিনুরের কোমর আরও শক্ত করে ধরে। ধীরে ধীরে সদর দরজাটা পার হয়ে বাড়ির পেছনের পুকুর পাড়ের দিকে চলে আসে, যেখানে এক অন্ধকার ছায়ার মতো পরিবেশ। চারপাশটা নিস্তব্ধ, তবে থমথমে নয়, কারণ আজ চাঁদ পুরোপুরি উকি দিয়েছে। চাঁদের আলো যেন পুরো পৃথিবীকে এক রহস্যময় আলোয় ঢেকে দিয়েছে। চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যায়। মেহিনুর আতকে উঠে অবাক চোখে দেখে এহসান তাকে নিয়ে পুকুর পাড়ে এসেছে। তার মনে হয় এহসান হয়তো আবারও তাকে ডুবিয়ে দেবে, ঠিক যেমন সকালবেলার মতো। এতে মেহিনুর ভয়ে এহসানকে আরও কাছে টেনে নিয়ে ভয় ভীতিত এহসানের বুকের দিকের পাঞ্জাবির অংশ শক্ত করে খামচে ধরে, আর ভয়ে চোখ মুছতে মুছতে চিৎকার করে বলে, না না এহসান চাচা, এমন করবেন না, আমি মরে যাব, এখন আমাকে ফেলবেন না পুকুরে। এহসান একটু মুচকি হেসে তার দিকে তাকায়। তার চোখে কোনো নিষ্ঠুরতা নেই, বরং একটা রহস্যময় দৃষ্টি। সে মেহিনুরকে সিঁড়ি বেয়ে নামাতে থাকে। মেহিনুর কাঁপতে কাঁপতে নিজের দুই হাত শক্ত করে এহসানের গলা জড়িয়ে ধরে, কাপা কাপা গলায় বলে, যদি আমাকে মেরে ফেলেন আপনাকেও পড়তে হবে, ফেলবেন না। এহসান কিছু বলল না, শুধু সে মুচকি হাসে। তারপরে এহসান মেহিনুরকে পুকুরের সিঁড়িতে অতি যত্নে বসিয়ে দেয়। মেহিনুর অবাক হয়ে যায়, কারণ চারপাশটা অসাধারণ সুন্দর হয়ে উঠেছে। জোনাকি পোকার আলোর ঝিলিকার এক অদ্ভুত মিষ্টি ঘ্রাণ নাকে বাড়ি খাচ্ছে। মেহিনুর জানে এই ঘ্রাণ সোজা এহসানের শরীর থেকে আসছে, কারণ এর আগে এই ঘ্রাণ অনুভব করেছে। এহসান ওর পাশে বসে, এটা দেখে মেহিনুর কিছুটা দূরে সরে যায়।
এহসান মুচকি হেসে সামনে তাকিয়ে বলল, দূরে আর কোথায় যাবি বলতো আমায়? থাকতে তো হবে সারা জীবন আমারই বক্ষস্থলে। মেহিনুর মলিন কণ্ঠে বলে। আপনার বক্ষস্থলে থাকার চেয়ে জাহান্নামে থাকাটাই বেশি উত্তম। এহসান মেহিনুরের দিকে তাকায়। নিজের চোখে এক অদ্ভুত অনুভূতি। কেন জানি আজ তার প্রাণ প্রেয়সীকে অন্যরকম লাগছে। খুব ভালোবাসতে ইচ্ছে করছে, আপন নারী রাখিতে ডুবে যেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু আফসোস তার সময় এখনো হয়ে ওঠেনি। এহসান মুচকি হেসে ঘায়েল কণ্ঠে বলে, তোর এই আঁখি জোড়া ঘায়েল করে দেয় আমায়। শেষ হয়ে যাই আমি, হারিয়ে ফেলি নিজেকে। মনে চাই শুধু তাকিয়ে থাকি, একধারে তাকিয়ে থাকি। তোর আঁখি পানে দুনিয়া থমকে যায়, হারিয়ে যাই আমি তোর দৃষ্টিতে। এহসানের এমন কথা শুনে মেহিনুর এক পলক তাকায় এহসানের পানে। এহসান তার দিকে তাকিয়ে আছে, তবে সে দৃষ্টিতে কোনো পাপ নেই, অপবিত্রতা নেই, আছে শুধু কোমলতা। এহসানের এমন নিষ্পাপ চাহনি মেহিনুরকে স্থির করে দেয়। তার মনে এক অদ্ভুত প্রশ্ন ওঠে, কি হয়েছে? কেন এই পুরুষ এমনভাবে তাকাচ্ছে আমার দিকে? কিছু অদ্ভুত ভাবনা মাথায় ঘুরতে থাকে। কিছু উল্টোপাল্টা করবে না তো? এহসান কেন তাকে এমন কথা বলল? তার চোখগুলো সত্যিই কি এতটা সুন্দর? মেহিনুর কিছুটা বিভ্রান্ত, কিছুটা অস্থিরতার মুখে পড়ে যায়। তখনই হঠাৎ এহসান এক পলকেই তার পাশে এসে গা ঘেঁষে বসে। মেহিনুর এতে এক ঝটকায় কেঁপে ওঠে। এহসান আস্তে করে তার বাঁ হাত মেহিনুরের মাথার পিছনের দিকে নিয়ে মেহিনুরের মাথাটা নিজের কাঁধে রাখে। মেহিনুর মাথা তুলতে চায়, কিন্তু এহসান নিজের বাম হাত মেহিনুরের উন্মুক্ত কোমরে রাখে। মেহিনুর ভয়ঙ্করভাবে আটকে ওঠে। এই নিয়ে এটি তার জীবনের দ্বিতীয়বার পুরুষালী স্পর্শ, যা এহসান তার শরীরে স্পর্শ করছে। মেহিনুরের কলিজা ধকধক করতে থাকে, শরীরের তাপ বাড়তে থাকে, আর সে নিজেকে সামলাতে পারছে না। তাই নিজের হাত দিয়ে এহসানের উরুর পায়জামা আর পাঞ্জাবের কিছু অংশ খামচে ধরে, যেন কিছুটা স্থির থাকতে পারে। এহসান শান্ত সুরে বলে, যদি আর নড়াচড়া করিস তবে এই হাত ব্লাউজের ভিতরেও যাবে। মেহিনুর কিছু বলতে পারে না। তার শরীর অবশ হয়ে গেছে এহসানের এই স্পর্শে। তার দৃষ্টি এহসানের দিকে স্থির হয়ে থাকে, যদিও তার মনে অনেক প্রশ্ন, অনেক অনুভূতি উথাল পাথাল হয়ে যাচ্ছে, কিন্তু চুপচাপ বসে থাকে এহসানের কাঁধে মাথা রেখে। এহসান এক দৃষ্টিতে তাকিয়ে তার দিকে এবং মেহিনুরকে অনুভব করতে থাকে। মেহিনুর কাঁপা কাঁপা গলায় বলে, তাকাবেন না আমার দিকে। এহসান হালকা মুচকি হেসে বলে, তাকাতে তো চাই না, কিন্তু এই বেহায়া চোখ যে বারবারই চলে যায় তোর পানে। মেহিনুর কিছু বলে না, চোখ বন্ধ করে নেয়, যেন আর কিছু না দেখতে হয়, কারণ এই পুরুষের মুখ দেখলে তার হৃদয়ের ঘৃণা আরও তীব্র থেকে তীব্র হয়। এহসান তাসি ময়া পড়ে সূরা মুলক তেলাওয়াত করতে থাকে। মেহিনুর তার এত সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুনে অবাক হয়ে যায়, কিন্তু কিছু বলে না। প্রিয় সূরা, অথচ অপ্রিয় একজনের মুখ থেকে তেলাওয়াত শুনতে হচ্ছে। মেহিনুরের মনে এক অদ্ভুত দ্বিধা জাগে। তার মনে প্রশ্ন জাগে, এহসানকে এত ভালোবাসা বা মায়ায় শোনাচ্ছে, নাকি তার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। সে বুঝতে পারে না। এসব ভাবতে ভাবতে আর তেলাওয়াত শুনতে শুনতে মেহিনুর ধীরে ধীরে ঘুমিয়ে যায়। তার চোখের পাতায় ক্লান্তি আর মনের মধ্যে শীতলতা ছড়িয়ে পড়ে। সারাদিনের অতিরিক্ত চিন্তা আর দুশ্চিন্তা তার শরীরকে অবসন্ন করে দেয়। এহসান সূরা সম্পূর্ণ শেষ করে মেহিনুরকে ঘুমিয়ে যেতে দেখে আলগোছে উঠে মেহিনুরকে পাজা কোলে তুলে নেয়। ধীরে ধীরে এহসান মেহিনুরের দিকে এগোতে থাকে। তার চোখে মেহিনুরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে এক অদ্ভুত আকর্ষণ অনুভব করে। কি করে এত আবেদনময়ী এই নারী! যদি একটু কম সুন্দর হতো তাহলে কি হতো, কিন্তু আল্লাহ তাকে এমন এক সৌন্দর্য দিয়েছেন যেন কোনো কিছুর কমতি নেই। মনে মনে ভাবতে থাকে সে। মেহিনুরকে যত্ন সহকারে কক্ষে নিয়ে এসে এহসান তাকে বিছানায় শুয়ে দেয়, তারপর কাঁথা জড়িয়ে দেয় তার শরীরের উপর। কিন্তু ওই যে এহসান মেহিনুরকে যতই প্রাণ ভরে দেখুক, তাও তার মনের তৃষ্ণা মেটানো অসম্ভব। মেহিনুরের দিকে এক নজরে তাকিয়ে এহসান মনে মনে বলে, যদি 1000 বছর তাকিয়ে থাকি তোমার দিকে, তাও আমার চোখ বারবারই যাবে তোমার পানে। কেন তুমি এত স্নিগ্ধ, কেন এত মায়াবী? তুমি এতটাই মায়াবী যে আমি তোমার সামনে এলে নিজ দুনিয়া ভুলে যাই। কেন কেন? তার শ্বাস তীব্র হয়ে ওঠে। মনে হচ্ছে এই এক মুহূর্তই তার সব কিছু। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে কাঁথা আর বালিশ নিয়ে শুয়ে পড়ে, কিন্তু তার মনে অস্থিরতা, এক অমিত আকর্ষণ যা তাকে মিথ্যে শান্তির খোঁজে পাঠায়। রাত 3টার দিকে মেহিনুরের ঘুম ভেঙে যায়। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে তার মনে আসে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, তাই কাঁথা সরিয়ে উঠে বসে।
কিন্তু এক মুহূর্ত পরে তার মনে আসে। আচ্ছা, আমি তো পুকুর পাড়ে ছিলাম, এখানে কিভাবে এলাম? তবে খুব তাড়াতাড়ি তার চিন্তা পাল্টে যায়। নিশ্চয়ই এহসান আমাকে এখানে এনেছেন। সে মনে মনে ভাবতে থাকে, তারপর আর কিছু ভাবার সময় পায় না, কারণ তার মন থেকে একটাই কথা বের হয়, রবকে খুশি করতে হবে, তার সন্তুষ্টি লাভ করতে হবে। বিছানা থেকে নামতে গিয়ে মেহিনুর পড়ে বিপাকে, কারণ ঘুমের মধ্যে নড়াচড়া করাই শাড়ি খুলে গেছে, তাই তার শাড়ি খসে গিয়ে একদিকে খুলে যায়। তবে কোনো রকমে শাড়ি ধরে সামনে এগিয়ে যেতে থাকে, কিন্তু তার পা শাড়ির সঙ্গে জড়িয়ে যায়, তাই ঠাস করে মেঝেতে পড়ে যায়। এহসান তার পড়ার শব্দ শুনে চোখ খুলে ফেলে, আশেপাশে তাকায়, উদ্দেশ্য কিসের শব্দ হলো তা দেখতে। তখনই মেঝের দিকে চোখ পড়ে, তার গা শিউরে উঠে হুঁশ উড়ে যায় এহসানের। মেহনুরের অর্ধ শাড়ি পরা অবস্থায় আর উন্মুক্ত শরীর দেখে এহসান কিছু বুঝে উঠতে পারে না, তবে পরক্ষণেই দ্রুত গিয়ে মেহিনুরকে কোলে তুলে নেয়। উদ্দেশ্য মেহিনুরকে কাপড় রাখার কক্ষে নিয়ে যাওয়া। মেহিনুরের ভেতরে এক অদ্ভুত লজ্জা কাজ করে, মনে মনে সে চিৎকার করতে চায়, এই কি হলো, শাড়ি এমনভাবে খুলে গেল, কিন্তু মুখে কিছু বলে না। তার মুখ লাল হয়ে ওঠে, মাটি নিচে চলে যেতে ইচ্ছে হচ্ছে। ছি, কি লজ্জার বিষয়, তার সব এই পাপিষ্ট পুরুষ দেখে নিয়েছে, ছি ছি। এহসান মেহিনুরকে কাপড় রাখার কক্ষে নিয়ে আসে, একটা চেয়ারে বসায়, তারপর অস্থির কণ্ঠে বলে, ব্যথা পেয়েছিস হাঁটুতে, পায়ে, কোথাও? বল আমায়। মেহিনুর চোখ বুঝে শ্বাস নিতে নিতে বলে, না না, আপনি চলে যান, এখন এখান থেকে চলে যান। আমার আমার এহসান বলে, আচ্ছা আচ্ছা, আমি বুঝেছি, তুই শাড়ি ছেড়ে 3 পিস পরে নিস, রাখা আছে নীল ওয়ার্ড্রবে, বুঝেছিস? কিন্তু এহসান যায় না। নীল ওয়ার্ড্রব থেকে একটা সাদা 3 পিস বের করে মেহিনুরকে দিয়ে তারপর কক্ষ থেকে বেরিয়ে যায়। মেহিনুর অবাক চোখে চারপাশে তাকায়, এত এত ক্যাবিনেটের শেলফ, এত এত কাপড়, জুতো, আল্লাহ মাবুদ, পুরো একখানা কাপড়ের শোরুম মনে হচ্ছে। মানুষ বড়লোক হলে যা হয় আর কতটা শৌখিন হয় তা এখানেই বোঝা যাচ্ছে। কিন্তু এসব বাদ দিয়ে মেহিনুর শাড়ি খুলে উক্ত 3 পিসটি পরে কক্ষ থেকে ধীর পায়ে বেরিয়ে আসে। দেখে এহসান তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে, তাই সেও অজু করে এসে ওড়নাখানা পেঁচিয়ে নেয় মাথায়। কিন্তু এসব বাদ দিয়ে মেহিনুর শাড়ি খুলে উক্ত 3 পিসটি পরে কক্ষ থেকে ধীর পায়ে বেরিয়ে আসে। দেখে এহসান তাহাজ্জুদে দাঁড়িয়ে আছে, তাই সেও অজু করে এসে ওড়নাখানা পেঁচিয়ে নেয় মাথায়। কি করবে, নামাজের হিজাব তো নেই। এহসান সালাম ফিরিয়ে মেহিনুরের দিকে তাকিয়ে বলে, আয় নামাজ পড়ে নে। মেহিনুর কিছু বলে না, চুপচাপ এসে নামাজে দাঁড়িয়ে যায়। সময়ও নেই, 4 রাকাত পড়তে পারবে কিনা তাতেও সন্দেহ, ফজরের আজান যে হয়ে যাবে। এহসান নিজের মোবাইল আর মসজিদের চাবি নিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে, উদ্দেশ্য মসজিদে যাওয়া। তাড়াতাড়ি যাচ্ছে কারণ মসজিদের মুয়াজ্জিন বাড়ি গেছেন, তাই এখন তার দায়িত্ব আজান দেওয়া। মেহিনুর তাহাজ্জুদ আদায় করে মহান রবের কাছে হাত তুলে ঠুকরে কেঁদে ওঠে। হিয়া রব, আপনি জানেন আমি এই পরিস্থিতিতে টিকতে পারবো না, কিন্তু তাও কেন আমায় এমন পরিস্থিতিতে ফেললেন? হিয়া রব, আমায় মাফ করে দিন, আমায় একটু দয়া করুন মাবুদ। হাজারো কান্না আর মোনাজাত শেষে মেহিনুর সিজদায় মুখ গুজে থাকে। ফজরের আজান কানে আসতেই মেহিনুর বুঝে যায় এহসানই দিচ্ছে এই আজান। মুহূর্তেই মনে পড়ে এই কারণেই সে এত তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিল। চোখ বন্ধ করে ধীরে ধীরে আজানের উত্তর দিতে থাকে সে। আজান শেষ হতেই নামাজে দাঁড়িয়ে যায় মেহিনুর। নামাজ শেষে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। আবছা আলো আর কুয়াশায় মোড়ানো এই স্বপ্নময় সকাল মুগ্ধ নয়নে দেখতে থাকে সে। এই সময়টা রহমতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালের ফজরের সময়ে তোমাদের জন্য বরকত রাখা হয়েছে। আবু দাউদ 2606, তিরমিজি 1212। বড় তালুকদার বাড়ি যেন এক বিশাল সাম্রাজ্য, কোনো অংশেই কম নয়। বিশাল এক জমির ঠিক মধ্যখানে দাঁড়িয়ে আছে তালুকদার মঞ্জিল। এর চারপাশে ঘিরে উঁচু দেয়াল। বাড়ির পেছনে বিশাল এক পুকুর, সামনের দিকে সুবিশাল বাগান। এক পাশেও বাগান, আর এক পাশেও। 2 বাগানের মাঝে প্রশস্ত রাস্তা, যা সদর গেট থেকে শুরু হয়ে মূল দরজার সিঁড়িতে এসে থেমেছে। তালুকদার বাড়ি 3 তলায় বিভক্ত। প্রথম তলা বিশাল বসার কক্ষ, 7-8টি ছোট কক্ষ, একটি বড় কক্ষ যা 2 ভাগে বিভক্ত, এক অংশ খাওয়ার জন্য, অন্য অংশ রান্নাঘর। দ্বিতীয় তলা বড় করিডোর, যার এক পাশে 4টি কক্ষ। করিডোর পেরোলেই রাজকীয় বসার কক্ষ, রাজকীয় সোফা, বইয়ের শেলফ, সাজানো অজস্র আসবাব। বসার কক্ষের চারপাশে অসংখ্য ব্যক্তিগত কক্ষ।
একটি বড় কক্ষ, যা বাড়ির মহিলাদের নামাজের জন্য নির্ধারিত। করিডোর পেরোলেই বিশাল কক্ষ। এটাই এহসানের ঘর। 3য় তলা, চারপাশে প্রশস্ত বারান্দা, একটি বসার কক্ষ, পুরুষদের নামাজের জন্য মসজিদের মতো বিশাল কক্ষ, আরও কয়েকটি কক্ষ। এসব ভাবতে ভাবতেই মেহিনুরের চিন্তার জাল ছিঁড়ে যায়। পিছন থেকে ঈশা ডাক দেয় তাকে। মেহিনুর পিছনে তাকিয়ে দেখে ঈশা একজন কাজের মহিলাকেও নিয়ে এসেছে, হয়তো রুম পরিষ্কার করার জন্য। ঈশা তাকে উদ্দেশ্য করে বলে, তুমি পরিষ্কার করে নাও আপা। আচ্ছা। কাজের মহিলা দ্রুত ঘর পরিষ্কার করতে লেগে যায়। ঈশা এবার মেহিনুরের দিকে ফিরে বলে, নিচে চলো, আম্মা ডাকছে, চা নাস্তা খেতে হবে তো। মেহিনুর জোরপূর্বক হাসে। কি আর করার আছে। ঈশা গভীর দৃষ্টিতে মেহিনুরের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, তুই রেগে আছিস তাই না? তীব্র রাগ আমার প্রতি। মেহিনুর মুচকি হেসে ঠোঁট চেপে ধরল, যেন নিজের কষ্ট গোপন করার চেষ্টা করছে। এরপর ধীর স্বরে বলল, নিজের আপন জনই যখন আমায় বিক্রি করে দিল, তখন তাকে আর কি বলবো? কি বা করার আছে আমার? আর রাগ? মেহিনুর কিছুক্ষণ থেমে গলা পরিষ্কার করল। রাগ তো অন্তত এই মুহূর্তে আমার সঙ্গে ঠিক যায় না, কারণ আমি শুধু একটা কাঠের পুতুল মাত্র। ঈশার বুকটা মোচড় দিয়ে উঠল। ভাঙা গলায় অসহায়ের মতো বলল, ইস, যদি পারতাম তবে তোকে নিয়ে কোথাও চলে যেতাম, অজানা কোনো দেশে, যেখানে থাকবে না কোনো রক্তারক্তি, থাকবে না কোনো হিংসা বিবাদ, থাকবে না কোনো বিশ্রী লড়াই, থাকবে শুধু ভালোবাসা, কোমলতা আর স্নিগ্ধতা। মেহিনুরের চোখ টলমল করে উঠল, কিন্তু সে দ্রুত চোখের কোণে জমে থাকা জল মুছে ফেলল। তারপর মৃদু হেসে বলল, এসব ভাবনা কোনো দিনও শেষ হবে না। জান, আমায় এই তালুকদার বংশের রক্তারক্তির মধ্যেই জীবন পার করতে হবে। ঈশা তার ছেলের হাসি দিয়ে মাথা নাড়িয়ে বলল, আল্লাহ একটাই জীবন দিলেন, তাও জন্ম নিতে হলো এই নিকৃষ্ট মানবদের পরিবারে। মেহিনুর ধীরে ধীরে ঈশার কাছে এগিয়ে এসে তার মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দিল। কণ্ঠটা নরম হয়ে গেল, যেন কোনো বড় বোন ছোট বোনকে সান্ত্বনা দিচ্ছে। বোকামে, আল্লাহকে কখনো এভাবে বলতে নেই। তিনিই জানেন কিসে আমরা ভালো থাকবো আর কিসে না। মেহিনুর একটু থামলো, তারপর গভীর স্বরে চোখ করল। এই দুনিয়ার কষ্ট তো কিছুই না, সবচেয়ে ভয়ঙ্কর হলো কবর, হাসরের দিন। আমাদের আসল চিন্তা হওয়া উচিত সেটার জন্য প্রস্তুত হওয়া। ঈশা চুপ করে তাকিয়ে রইল মেহিনুরের দিকে। মেহিনুর তার হাত ধরে বলল, আচ্ছা চল নিচে যাই, দাদু ডাকছে। ঈশা কিছু বলল না, শুধু মাথা ঝুঁকিয়ে হাঁটা দিল। ফজরের নামাজ শেষ করে এহসান যখন বাড়ি আসে, মেহিনুরকে নিচে কোথাও দেখতে না পেয়ে বিরক্ত হয়ে উঠল। রাগে গলা চড়িয়ে ডাকল, মেহিনুর, মেহিনুর, নিচে এসো। তার এমন আকস্মিক ডাক শুনে এনিসা বেগম তড়িঘড়ি করে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। মাথার কাপড় ঠিক করতে করতে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আব্বা, এমন চিল্লাচ্ছিস কেন? এহসান বিরক্ত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মা, ও কি জানে না তালুকদারের বাড়ির নিয়ম? ফজরের নামাজ পড়ে তেলাওয়াত করে বাড়ির বউদের রান্নাঘরে কাজে লেগে পড়তে হয়। এতটুকু বলতেই সিঁড়ির উপর থেকে ঈশার কণ্ঠ শোনা গেল, ভাইজান এই তো চলে এসেছে। এহসান ও এনিসা বেগম ঘুরে তাকাতেই দেখলো ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছে মেহিনুর ও ঈশা। মেহিনুর ফিসফিস করে ঈশাকে বলল, তোর ভাই এর সাত সকালে কুত্তার মতো ঘেউ ঘেউ করছে কেন রে? ঈশা কিছুটা শান্ত স্বরে বলল, আরে বেয়াদব, নিজের স্বামীকে কেউ এভাবে বলে? মেহিনুর তার ছেলের হাসি দিয়ে উত্তর দিল, কিসের স্বামী? আমি ওনার ভাতিজি। ঈশা বিরক্ত হয়ে বলল, হয়েছে মেরি মা, এবার মুখটা বন্ধ করেন। নিচে এসে মেহিনুর এনিসা বেগমের দিকে তাকিয়ে বলল, দাদু। মেহিনুরের গলা থেকে কথা কেড়ে নিয়ে এক প্রকার এহসান মুহূর্তে গলা চড়িয়ে বলল, আর একবার দাদু মুখ থেকে বের করেছিস তো তোর গাল ফাটিয়ে দিব। আম্মা ডাকবি। আম্মা, এখন উনি তোর শাশুড়ি, দাদু নয়। মেহিনুর ঘাটতেরা উত্তর দেয়, দাদু ডাকবো, তাতে আপনার কি? এহসান কাঠ গলায় বলে, থাপড়ে গাল লাল করে দিব বেয়াদব নারী। তখনই পিছন থেকে মনিরুল সাহেব বলেন, এহসান, তুমি নিজের সীমা ভুলে যাচ্ছ। তুমি কি জানো না তালুকদার বাড়িতে নারীদের অসম্মান করা হয় না? তুমি কি ভুলে গেছো মেহনুর, তোমার স্ত্রী বা তার সাথে কতটা সৎ হতে হবে? আর যদি একবার শুনি তুমি ওকে থাপ্পড় মারার কথা বলেছো, তো আমার যে কোনো হাতে তোমার গালেও বসে যেতে পারি। এহসান নীরবে দাঁড়িয়ে থাকে।
মেহনুর এই সুযোগ কি হাতছাড়া করার মতো মানুষ না, সে সাহস নিয়ে বলে, বড় দাদা, তোমার ছেলে আমাকে দুদিনে 4টারও বেশি থাপ্পড় মেরেছে, এর বিচার তুমি কিন্তু করো। এহসান এসব আকস্মিক কথা শুনে অবাক চোখে একবার তাকায় মেহনুরের দিকে, তো একবার নিজের আব্বার দিকে। তিনি তো রেগে মেগে তাকিয়ে আছেন এহসানের দিকে। মেহনুর পরিস্থিতি বুঝে ঈশাকে নিয়ে যায় রান্নাঘরে, চলে আসে। এখানে থাকলে এহসান এখন কাঁচা চিবিয়ে খেয়ে নিবে। রান্নাঘরে এসে ঈশা মেহনুরকে বলে, তুই নিজের বিপদ নিজে ডেকে আনছিস। মেহনুর ভাইজান তোর গালে কয়েকটা লাগিয়েও দিতে পারে। মেহনুর গাছাড়া ভাব নিয়ে বলে, তোর ভাই তো কাপুরুষ, তাই আমায় মারধর করবে। এখন এইসব বাদ দিয়ে বল কি কি বানাবো। ঈশা কিছু বলতে যাবে তখনই এহসান পিছন থেকে বলে, এশা তুই যা, এই বেয়াদব নারীকে না হয় আমিই দেখিয়ে দিব। ব্যাস মেহনুরের ভয় লাগতে শুরু করে, কারণ এত বড় মানুষই করলো। এখন এহসান একা পেয়ে যদি কষিয়ে কয়েকটা চর বসে ওর গাল বরাবর, তখন কি এই মুখ আর মুখের মতো থাকবে? না, থাকবে না, বাংলার 5 হয়ে যাবে। ঈশা এহসানের কথা মতো চলে যায়। এহসান একটু এগিয়ে এসে বলে, সবার জন্য রুটি পরোটা তরকারি আগেই করা আছে, গরম করবি আর অন্য জাত নাস্তা তৈরি করবি, আর আমার জন্য গরুর মাংস রান্না করবি। মেহনুর দাঁত চেপে বলে, কুত্তার মাংস রেখে খেয়ে নিন। এহসান মেহনুরের এমন উক্তি শুনে চোখ রাঙিয়ে বলে, ভুলে গেছিস থাপ্পড়ের কথা? বেয়াদবির জন্য যেটা খেয়েছিলি দিব আরও একটা দিব। মেহনুর তার ছেলে সুরে বলে, আপনি ভুলে যাবেন না, এখন যদি আমার গালে একটা থাপ্পড় পড়ে তো আপনার গালেও পড়বে, তাই এখন আমি আপনাকে ভয় পাই না। এহসান একটা চেয়ারে বসতে বসতে বলে, চুপচাপ রান্না কর, আর যে বেয়াদবিটা করলি তার ফল ভোগার জন্য তৈরি হও। মেহনুর আটার ডিব্বা নিতে নিতে বলে, কুত্তা সবসময় ঘেউ ঘেউ করতে পারে, কামড় দিতে পারে না। এহসানও হেসে উত্তর দেয়, সময় হোক তখন না হয় বুঝে নিবি এই কুত্তা কোথায় কোথায় আর কেমন কেমন কামড় দিতে পারে। মেহনুর এমন উত্তর শুনে চুপসে যায়। ছি, কি লজ্জাজনক ভাষা। ভিজা আটা মাখাতে মাখাতে বলে, লজ্জা লাগে না ভাতিজিকে এমন কথা বলতে? এহসান মুচকি হেসে বলে, আমারই ভুল হয়েছে, কাল রাতের কাজটা যদি সুন্দর মতো সেরে নিতাম তাহলে আজ হয়তো আর তোর মুখ থেকে অন্তত এই লজ্জা লাগার কথা শুনতে হতো না। মেহনুর আর একটা বাক্য উচ্চারণ করে না, চুপচাপ কাজ করতে থাকে। তখনই রান্নাঘরে প্রবেশ করে নামের বড় ছেলে ইনাম, যার বয়স 8 বছর। রান্নাঘরে এসে মেহনুরকে দেখে অবাক চোখে বলে, কারিয়া, মেহনুর আপনি? মেহনুর কারি প্রতি রমজানে সে দারুল কেরাতে কারিয়ানা পড়ায়, তাই মেহনুর ইনামকে দেখে মুচকি হেসে বলে, হ্যাঁ ইনাম, কিন্তু তুমি মসজিদে পড়তে যাওনি, আজ বাড়িতে কেন? ইনাম বলে, হ্যাঁ গিয়েছি তো, হুজুরের জন্য চা নিতে এসেছি। জানেন কারি, আমি তো কোরআন শরীফ খতম শুরু করে ফেলেছি। মেহনুর মুচকি হেসে বলে, মাশাল্লাহ মাশাল্লাহ, আমি বলেছিলাম তো তোমায় যে তুমি পারবে। ইনামের চোখ যায় এহসানের দিকে। এহসানকে দেখে ইনাম বড় মানুষের মতো প্রশ্ন করে, ছোটাব্বা, আপনি এখানে কি করছেন? এহসান মেহনুরের দিকে তাকিয়ে হেসে উত্তর দেয়, তোমার ছোট আম্মাকে পাহাড় দিচ্ছি বাবা। ইনামের ছোট্ট মাথায় এই কথাটি পুরোপুরি ঢোকে না, তাই কিছু না বলে বেরিয়ে যায়। ইনাম বেরিয়ে যেতেই এহসান বলে মেহনুরকে, চা বসা, হুজুরকে চা দিতে হবে আর আমাকেও চা দে। মেহনুর কটমট করে তাকিয়ে উত্তর দেয়, হুজুরকে চা দেই আর আপনাকে বিষ দেই, বিষ খাবেন? এহসান ঠোঁট কেটে হেসে বলে, আল্লাহ এক জবান দিছে তোরে, যে জবান দিয়ে সবার জন্য সুন্দর কথা বের হলেও আমার জন্য তা হয় না। আস্তাগফিরুল্লাহ, মাবুদ মাফ করো তুমি। মেহনুর কিছু বলতে যাবে তখনই কারো আওয়াজ কানে আসে। মনিরুল সাহেব চিৎকার করে এহসানকে ডাকছেন। এহসান সাথে সাথে চমকে উঠে তাড়াতাড়ি বেরিয়ে আসে রান্নাঘর থেকে। মেহনুরও কিছু মুহূর্ত পরে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। এসে বুক ধক ধক করতে থাকে তার। বসার কক্ষে ওর দাদা, ছোট ভাই মেহেরুব আর তার আব্বা এসেছেন। মেহনুর এগিয়ে যেতেই মেহেরুব এক প্রকার দৌড়ে এসে ঝাপটে নিজের বোনকে বুকে জড়িয়ে ধরে, যেন ছাড়লেই এহসান মেহনুরকে এক ঝটকায় নিয়ে যাবে। মেহেরুব পাগলের মতো বলতে থাকে, আমার বোন, তুই ঠিক আছিস তো কলিজা? বল আমায়, তোর ক্ষতি করেনি তো? ওই পশুটা তোকে মেরেছে কি? বল বল ভাইজানকে, তোর ভাইজান তোকে নিয়ে যাবে। দেখ, তোর জন্য চলে এসেছে। জানিস, কেউ ভালো নেই তোকে ছাড়া। আমরা ওই জমি দিয়ে দিব, প্রয়োজনে সব দিয়ে দিব ওই লোককে। তার বিনিময়ে তোকে নিয়ে যাব। তোকে ছাড়া বাঁচব না আমি। তোকে এই বাড়িতে এই নরখাদক তিলে তিলে শেষ করে দিবে। নিয়ে যাব তোকে। একদম হতাশ হবি না।
আল্লাহ নিশ্চয়ই আমাদের সাথে আছেন। ভাইদের প্রাণ মেহনুর, সে জানে এটা, তাই মেহেরুবকে আরো শক্ত করে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করতে থাকে। কিন্তু কি শান্ত করবে, উল্টো নিজের ভিতর ফেটে কান্না আসছে, কলিজা ফেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে ভাইজানকে এমন বাচ্চাদের মতো করতে দেখে। কান্নার জন্য কিছু বলতেও পারছে না, ফুপিয়ে কেঁদে উঠে মেহনুর আর চিৎকার দিয়ে বলে, ভাইজান শান্ত হও, আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু করেনি কেউ আমায়। ভাইজান শান্ত হও, ভাইজান শান্ত হও, শান্ত হও। আর কিছু বলতে পারছে না কান্নার জন্য, গলা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু কথা আর বের হচ্ছে না। ছেলে মেয়েদের এতটা আকুতি মিনতি দেখে মেহনুরের বাবা আর কিছু না ভেবে সোজা এহসানের পা জড়িয়ে ধরেন। চোখের জল ধরে রাখতে পারলেন না, কান্নায় কাঁপতে কাঁপতে বলেন, এই শান, আল্লাহর জন্য হলেও আমার মেয়েটাকে ছেড়ে দে। আমার একমাত্র মেয়ে, আমি ওর জন্যই বাঁচি। ওই আমার প্রাণ, আমার ছেলেদের প্রাণ। দেখ, আমার 2 ছেলে পাগল হয়ে গেছে, আমার বড় ছেলে তো হাসপাতালে ভর্তি। কান্না করতে করতে তার শ্বাস বন্ধ হয়ে আসছে। আল্লাহর দোহাই লাগে, ভাই ছেড়ে দে, সারা জীবন তোর গোলামি করব, কিন্তু আমার মেয়েটাকে ছেড়ে দে, আল্লাহর দোহাই লাগে। এহসানের মন গলে না, উল্টো নিজের পা ছাড়িয়ে মেহনুরের বাবার সামনে বসে হো হো করে হেসে বলে, কষ্ট হচ্ছে বুঝি? কষ্ট হচ্ছে তাই না? নিজের আপনদের জন্য, নিজের ছেলেমেয়ের জন্য। তাহলে ভাবো আমার আব্বার কতটা কষ্ট লেগেছিল সেদিন, যেদিন তোদের সামনেই আমার বড় ভাই মারুফকে খুন করা হয়েছিল। একবার ভাব পশুর দল কেমন লেগেছিল আমার আর আব্বার, যখন ওই জসিমরা আমার ভাইয়ের রক্ত দিয়ে আমাদের গোসল করিয়েছিল। আমি অবুঝ, এহসানকে আমার ভাইয়ের রক্ত দিয়ে গোসল করিয়েছিল। আমার সামনে আমার ভাইয়ের নিথর দেহের বুক থেকে হৃৎপিণ্ডখানা টেনে ছিঁড়ে এনে ধরেছিল। তখন তোরা শুধু তামাশা দেখেছিস। তোদের চোখের সামনে তোদেরই চাচাতো ভাইকে খুন করে তোদেরই চাচাকে রক্ত দিয়ে গোসল করিয়েছিল, কিন্তু তোরা কিছু করিসনি। সেদিন যদি আমি 9 বছর বয়সের না হয়ে আজকের মতো তাগড়া যুবক থাকতাম, আমার ভাইজানরা বাড়িতে থাকতো, তাহলে এমনটা হতো না। তোরা 6 জন 6 দিকে যদি আসতি, তাহলে আমাকে আর আমার আব্বাকে বড় ভাইজানের রক্ত দিয়ে গোসল করা লাগতো না। কি এমন হতো রে? তোরা একটু সাহায্য করলে। আমরা তো এক রক্তই ছিলাম, তাহলে এখন কেন আমি তোর মেয়েকে, তোর পরিবারকে দয়া করব? বল বল। এ বলে এহসান মেহনুরের বাবাকে ধাক্কা দেয়। মেহনুরের বাবা মাটিতে ধপাস করে বসে যান। কিন্তু আশ্চর্যের বিষয়, এহসান এত কিছু বলল, অথচ মেহনুর একটাও শুনতে পেল না। ওর কান ঝাঁঝা করে বাজছিল, মন শূন্য হয়ে গিয়েছিল। একটাই ভাবনা ঘুরপাক খাচ্ছিল মাথায়, ওর আব্বার মতো কঠিন মানুষও শত্রুর পা ধরে মিনতি করতে পারে, তাও তার জন্য। মেহনুর স্তব্ধ হয়ে বসেছিল, একেবারে নিথর। এহসান যখন তার বাবাকে ধাক্কা দেয়, তখন হুঁশ ফিরে মেহনুরের। মেহরুবের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছুটে যায় বাবার কাছে। আব্বাকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, আব্বা, আপনি কেন আমার জন্য এই নরপশুর কাছে মাথা নত করছেন? কেন আব্বা? আমার মৃত্যুর আগ পর্যন্ত আমাকে ছাড়বেন না এই নরখাদক। আব্বা, আপনি চলে যান, আমার জন্য কষ্ট করবেন না। ভেবে নিন আপনার মেয়ে মরে গেছে। মেহনুর কান্নায় ফেটে পড়ে। এই হৃদয় বেদারক দৃশ্য দেখে মোস্তফা সাহেব আর স্থির থাকতে পারেন না। তিনি মনিরুলের হাত ধরে মিনতি করে বলেন, ভাইজান, আপনি কিছু বলবেন না? আমার ফুলকে ছেড়ে দিতে বলেন। আমার বাড়িটা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ভাইজান, মাফ করে দিন আমাকে, নিয়ে নেন সব, কিন্তু আমার ফুলকে যেতে দেন। কিন্তু মনিরুল সাহেব তার হাত সরিয়ে নেন। মুখে কঠিন এক হাসি ফুটে ওঠে। এসব আমি জানি না, চুক্তি যখন করেছ মাসুলও দিতে হবে, আর আমি বললেই হবে না। এসব এহসানের ওপর নির্ভর করছে। তাছাড়া এখন এহসানের স্ত্রী তোমার নাতনি, এহসানের কাছে যাও, তাকে বোঝাও। মুস্তফা সাহেব কিছু বলতে যাবেন, কিন্তু তার আগে মেহরুব চিৎকার করে ওঠে, কি বলবেন দাদা? আপনি কিচ্ছু বলার নাই। আমার বোনকে আমি নিয়ে যাব। এই কুত্তার বাচ্চা কি বাল ছিড়বে? এহসানের মাথায় রক্ত টকবক করে ফুটতে থাকে। এমন কথায় ও চারপাশে চোখ ঘুরিয়ে একটা লাঠি তুলে নেয়। মুখের শিরাগুলো ফুলে ওঠে, গলা বাজখাই হয়ে যায়। সরে বাচ্চা, আমার বাড়িতে এসে আমায় গালি দিচ্ছিস? এই বলে এহসান যখন মেহনুবের দিকে ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক তখনই মেহনুর এক ঝটকায় উঠে দাঁড়ায়। ওর 2 হাত দিয়ে এহসানকে আঁকড়ে ধরে, নিজের শরীরের সব শক্তি দিয়ে ঠেকিয়ে রাখে, যেন এহসান মেহরুবকে মারতে না পারে। মেহনুরের গলা কান্নায় ভেঙে পড়ে। না না, আমার ভাইজানকে কিছু করবেন না। এহসান চাচা, না চাচা, এমন করবেন না। মেহনুরের কান্নার মুহূর্তের জন্য থমকে যায় এহসান। ওর বুকের ভেতর ধকধক করে ওঠে।
যেন কিছু একটা ভেঙে যাচ্ছে ভিতরে। মেহনুর ওকে জড়িয়ে ধরে আছে একদম শক্ত করে। এহসানের গলা দিয়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ওর হাত থেকে লাঠিটা পড়ে যায় মাটিতে। পরক্ষণে এহসান ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, ওর কপালে ঠোঁট ছোঁয়ায়, গভীর গলায় বলে, এই নারী শুধু আমার, শুধু আমার। এই নারীকে যে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইবে মনে রেখো, তার কলিজা ছিঁড়ে আনতে আমি এহসানের এক মুহূর্ত লাগবে না। তারপর করগরের স্বরে চারপাশের সবাইকে হুঁশিয়ার করে বলে, তোরা চুপচাপ বেরিয়ে যা আমার বাড়ি থেকে, ভুলে যা তোদের মেয়ের কথা। আজ থেকে এই নারী, এই এহসান তালুকদারের অস্তিত্ব। এহসান মেহিনুরকে সবার সামনে কোলে তুলে নেয় এবং তারপর নিজের কক্ষে নিয়ে যেতে শুরু করে। যাওয়ার পথে সে কঠোর গলায় বলে, আব্বাই কুকুরগুলোকে লাথি দিয়ে বের করো বাড়ি থেকে। মেহিনুরের বাবা, ভাই এবং দাদা হতাশ হয়ে বুকে কষ্ট চেপে বাড়ি চলে যান। তবে মেহরুব যাওয়ার সময় মনিরুল সাহেবকে এক হুমকি দিয়ে যায়, মনে রেখো, এমন ধ্বংস আর কলঙ্কে কলঙ্কিত করব তোমায় মনিরুল সাহেব, যে তুমি এই সমাজে আর মুখ দেখাতে পারবে না। এই বলে মেহরুব ক্ষোভ ভরা মন নিয়ে চলে যায়। এহসান মেহনুরকে নিজের কক্ষে নিয়ে আসে, কিন্তু সে মেহরুবের কথা শোনেনি। যদি শুনতো, পথে হয়তো মেহনুরের কলিজা ছিঁড়ে নিত। মেহনুরকে কক্ষে এনে এহসান তাকে সোফায় বসিয়ে দেয়। তবে মেহনুরের কোনো ভাবান্তর নেই, সে যেন পাথর হয়ে গেছে, শরীর ভেঙে যাচ্ছে। মনে হচ্ছে নিজের উপর পাগল হয়ে গেছে। মনে হচ্ছে এইসব যেন এক দুঃস্বপ্ন। ঘুম ভেঙে গেলে সব কিছু শেষ হয়ে যাবে। তবে হঠাৎ এহসান তার শরীর ঝাঁকিয়ে বলে, মেহনুর। মেহনুরের হুঁশ ফিরে আসে। এহসানকে সামনে দেখতে এসে কোনো দিকে না তাকিয়ে ঠাস করে এক থাপ্পড় বসিয়ে দেয় এহসানের গালে। এরপর তার কলার চেপে ধরে চিৎকার করে বলে, আপনি একটা পাপ, একটা অমানুষ, একটা জানোয়ার। আপনি আপনার মনুষ্যত্ব হারিয়েছেন। আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিনও না। ধ্বংস হয়ে যাবেন আপনি, ধ্বংস। এহসানের মাথার রাগে ফেটে যেতে থাকে। রাগের চোটে মেহনুরের হাত নিজের থেকে ছাড়িয়ে নিয়ে দাঁত চেপে বলে, এতে আমার বালও ছিঁড়ে যাবে না। তোর কাছে আমি চেয়েছি ক্ষমা, প্রয়োজন নেই তোর বালের আমার। মেহনুর এমন উক্তি শুনে কিছুক্ষণ থমকে গিয়ে বলে, এতটুকু তো মানুষের মতো কথা বলুন। মানুষ তো আপনি, নাকি দেখতেই শুধু? এহসান চিৎকার করে বলে, হ্যাঁ, আমি দেখতেই মানুষ, কিন্তু আসলে আমি একটা আস্ত নরখাদক। আমি একটা ভয়ঙ্কর পাপ, আমি একটা পশু, আমি খারাপের চেয়েও খারাপ। আর মনে রাখিস, এই খারাপের অধীনেই তুই অধীনস্থ। মেহনুর রাগে তীব্রভাবে এহসানের হাত থেকে নিজের হাত সরিয়ে নেয়। কিছুক্ষণ চুপ থাকার পর ক্ষোভের মাথায় আবারও এহসানের পাঞ্জাবের কলার শক্ত করে ধরে নেয়। আর কোনো কিছু না ভেবে এক ঝটকায় নিজের দাঁত এহসানের কাঁধে বসিয়ে দেয়। এহসান একটুও প্রতিক্রিয়া দেখায় না, আগের মতো স্থির হয়ে মেহনুরের দিকে ঝুঁকে রইল। মেহনুর এই দৃশ্য দেখে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। তার মনে সমস্ত রাগ এক মুহূর্তেই প্রতিফলিত হলো। আর কিছু না ভেবে এহসানের গলায়, কাঁধ এবং ঘাড়ে নিজের দাঁত বসিয়ে দিতে লাগলো। এহসান তাও একটিও শব্দ করল না, নিঃশব্দে দাঁড়িয়ে রইল। কিছু সময় পর মেহনুর ক্লান্ত হয়ে সোফায় হালকা শ্বাস নিয়ে মাথা এলিয়ে দিল। তার ভেতরটা আরও ভারী হয়ে উঠল, কিন্তু এহসান কোনো সাড়া না দেওয়ার কারণে তার বিরক্তি বাড়ছিল। এহসান তার নির্বিকার হাসি মুখে মুচকি হেসে বলল, ব্যাস, এই শেষ। তোমার আমার প্রতি ক্ষোভ মাত্র কয়েকটা কামড়ে। মেহনুর এহসানের কথায় এক পলক তাকায়। ওর পানে তাকিয়ে মেহনুর আটকে ওঠে, কারণ কামড়িয়ে সে এহসানের গলায় রক্ত জমাট বাঁধিয়ে দিয়েছে। নিজের অজান্তে কি করছে, এত বড় একটা খারাপ কাজ করলো কি করে? এহসান নিজের কলার ঠিক করতে করতে কক্ষ থেকে বেরিয়ে যায়। বেরিয়ে আসতেই হাসিব খবর দেয়, ওই স্নাইপার মানে রাতুল তার কাজ শেষ করে মেরে বাগানে এসে বসে আছে এহসানের অপেক্ষায়। এহসান স্নাইপারের কাছে বাগানে যায়। স্নাইপারের সামনে এসে বসতে বসতে সে বলে, ইউ হ্যাভ ডান ইয়োর ওয়ার্ক বিউটিফুল্লি। তুমি তোমার কাজ করেছো সুন্দরভাবে। স্নাইপার হেসে উত্তর দেয়, ইয়েস, আই হ্যাভ ডান দ্যাট। এহসান একটু মুচকি হেসে বলে, দেন আই অ্যাম গিভিং ইউ ইয়োর মানি 10 লাখ, রাইট? তাহলে আমি তোমায় তোমার টাকাটা 10 লাখ দিয়ে দিচ্ছি, তাই তো? স্নাইপার মাথা নেড়ে সম্মতি জানায়। ইয়েস, বাট অ্যালং উইথ দ্যাট। এহসান তার মগজে ঘোরাফেরা করতে থাকা ভাবনায় অস্থির হয়ে ওঠে, কিন্তু হাসি দিয়ে বলে, হোয়াট? স্নাইপার তখন বাগানে থাকা মালির মেয়ে নিপার দিকে ইশারা করে, যে গাছে পানি দিচ্ছিল। সে নিপাকে দেখিয়ে বলে, দিস গার্ল হু আই ওয়ান্ট অন হার অন বেড ফর অনলি 2 hours.
এহসানের মগজে উত্তেজনা টকবক করে ওঠে, কিন্তু সেগুলো এক মুহূর্তের জন্য চাপা দিয়ে হাসি দিয়ে বলে, ও ইন দ্যাট কেস ওয়েট আ মোমেন্ট। ও এই ব্যাপার, তাহলে একটু অপেক্ষা করো। এহসান মুচকি হেসে হাসিবকে ডাকলো। হাসিব, ওনার জন্য বিশেষ উপহার রেখেছি, নিয়ে আয় তো সেটা। হাসিব থমকে যায়। এহসান বিশেষ উপহার কথাটা যখন বলে তখন তার মানে একটাই, কেউ পৃথিবী থেকে বিদায় নেবে। কিন্তু এই স্নাইপার তো তেমন কিছু করেনি। তবে হাসিব কিছু না বলে নির্দেশ পালন করে। কয়েক মিনিটের মধ্যে সে এক বিশাল বাক্সার একটা অটো ড্রিল মেশিন এনে এহসানের সামনে রাখে। স্নাইপারটি অবাক হয়ে বাক্সের দিকে তাকায়, কিছু বুঝতে না পেরে কপাল কুঁচকে বলে, হোয়াট ইজ দিস ব্রো?